কথা বললো? কই, আমরা তো দেখিনি। এই তুই বলছিস? এই তুই? আরে দোস্ত, এ কথা কি আমরা বলতে পারি? এই সত্যি করে বল, কে বলছি? পাদওয়ালি বল, পাদওয়ালি বলছিস? আমরা বলতেই পারি না এই কথা। হাজার হলো আমাদের আপন মানুষ। ঠিকই তো, আপন মানুষকে কি পাদওয়ালি বলা যায়? তা বেআইন, কখন আসছেন আমাদের বাসায়? আর ছাদে কি করেন? যখন ইচ্ছা তখন আসবো, যখন ইচ্ছা তখন ছাদে আসবো। ছাদ কি আপনার বাপের নাকি? না না, আমার বাপের ছাদ হবে কেন? ছাদটা হলো আমার মায়ের একমাত্র স্বামীর। বাপের ছাদ হতেই পারে না। কথা বলিস না কেন? ঠিক কি না বল? একেবারে 100 ঠিক। বুঝলাম না, ইনডিরেক্টলি কি বলতে চাইলেন? বলতে তো চাইলাম অনেক কিছু। পাদওয়ালি না মানে বেআইন। কি বললেন? এই আঙুল দেখেছেন? এইরকম করে চোখ গেলে দেব। কত বড় সাহস! আমি ভয় পাইছি। কি রে, বলিস না কেন আমি ভয় পাইনি? হ্যাঁ, সত্যি অনেক ভয় পেয়েছে। আরেকটু হলেই পাদ মেরে দিবে। ধুরবাল, কাদের সাথে কথা বলতে এসেছি? কথাটা বলে এর আগে গজগজ করতে করতে আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। আচ্ছা বাচ্চা, বল তো। কি? ফর্সা মানুষ এত পাদ দেয় কেন? মাইয়া গো মাইয়া, পাদের জন্য ফর্সা মেয়ে মানুষ ছাড়া রে। ফাইজারে দেখলে কি তোর ভিতরে কুরকুর করে ওঠে, নাকি 302টা কিমরিতে কামড় মারে? ওরে দেখলেই আমার ভেতরের গোড়া কৃমি লাফালাফি করে। আমি কি করতাম? মেয়েটা একদিন ভুলে সবার সামনে পাদ মারছে, তাই তুই এইভাবে? ভাই রে ভাই, এটা তো কেবল শুরু। শুনলাম আমাদের কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারের টিসি নিয়ে ভর্তি হচ্ছে। আর ভর্তি হলে তো আমাদের এখানেই থাকবে। আব আয়েগা মজা পাদওয়ালি। কিন্তু হুট করে এখানে বুঝলাম না। অত বেশি বুঝে আমাদের লাভ নাই। যতটুকু বোঝা প্রয়োজন ততটুকু বুঝলেই হবে। বেশি বুঝতে গেলে সমস্যা। সময় আসলে আস্তে আস্তে জেনে যাব আমরা। আমি এই নিয়মে বিশ্বাসী। দোস্ত, সন্ধ্যা লেগে আসছে, নিচে চল। তাই আমি বাসায় যাব। তো চল না রে ভাই, নিচে না নামলে কেমনে যাব? এত কষ্ট করে নিচে দিয়ে নেমে ঘুরে আবার বিল্ডিং ওঠা সম্ভব না। এই গাছটা আছে কেন? তা অবশ্য ঠিক। ওকে যা। কথাটা বলার সাথে সাথে বাদশা ছাদের রেলিংয়ে ওঠে। এক লাফে আম গাছে উঠে পড়ে। তারপর আম গাছের ডাল বেয়ে ওদের বিল্ডিংয়ে নেমে পড়ে। মামা চলে আসছি। শালা, মাঝে মাঝে মনে হয় ব্যাচেলার পয়েন্টের শিমুল যেমন এই বিল্ডিং ওই বিল্ডিংয়ের কাপড় চুরি করে বেড়ায়, তুইও তার ফটোকপি। কখনো এই বিল্ডিং ওই বিল্ডিংয়ে এসব কাহিনী করিস না। তাহলে ধর জুনিয়র সাকিবের মতো আমার আন্ডাকোষ উধাও। দূর শালা, নিজে চিন্তা কর। কাল কলেজ কখন যাবি? ধুর, কলেজের বাল যাইতে ইচ্ছা করে না। প্র্যাকটিক্যাল এইটা ওইটা বালসাল ধরাই দিয়ে রাখে। দেখি আজকে যদি প্র্যাকটিক্যাল করতে পারি তাহলে যাব, না হলে না। তোর আবার প্র্যাকটিক্যাল লাগে? কেন, ম্যাম কি আমার বাপ হয় নাকি? মেয়ে মানুষ কি কখনো বাপ হয়? ছাদ থেকে চিল্লাচিল্লি না করে নিচে যা। আমিও গেলাম, দেখি পাদওয়ালি কি করে। যা। তারপর আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। চলেন, নিচে নামতে নামতে আমার পরিচয় দিয়ে নেই। আমি লিখন শাহ। বাবা মা ভাই ভাবি আর আমি, এটাই আমার পরিবার। বাবার একটা ছোট কোম্পানি আছে ঢাকা শহরে, যা ফ্রেশ ইন্ডাস্ট্রিয়াল টিস্যু পেপার নামে পরিচিত। আমাদের কোম্পানিতে শুধু বিভিন্ন প্রকারের টিস্যু তৈরি করা হয় এবং তা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পৌঁছে দেওয়া হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ, কোম্পানি আমাদের ভালোই চলে। এই ব্যবসা প্রায় 20 বছরের। এই ব্যবসার মাধ্যমে টাকায় আমাদের জমি কিনা 2 তলা একটা বাড়ি করেছে এবং এখনও ব্যবসাটা বেশ ভালোই চলমান অবস্থায়। এক কথায় মোটামুটি বেশ ভালোই চলে। মা আর ভাবি সকাল বিকালে হাঁড়ি পাতিল ঠুংঠাং করে। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া ইসলামী ব্যাংকে কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত অবস্থায় আছে। আর আমি ঢং ঢং করে বেড়াই। ঢং ঢং বলতে ভুল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। আর এত সময় আমার বন্ধুর কথা শুনলেন। ও আমার বেস্ট ফ্রেন্ড বাদশা। আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে থাকে। 2 বিল্ডিংয়ের মাঝে একটা আম গাছ আছে, ওইটা দিয়েই আমাদের এই বিল্ডিং ওই বিল্ডিংয়ে লাফালাফি হয়। আশা করি বুঝতে পারছেন, আমার সাথে পড়ালেখা করে একই ক্লাসে। পরিচয় দিতে দিতে নিচে নেমে আসলাম। নিচে আসতেই, কিরে ফাইজাকে কি বলেছিস? কি বলো মা? কে ফাইজা? কে ফাইজাকে কে কি বলেছে? একবার আমার সামনে নিয়ে এসো, দেখো আমি কি করি তাকে। এত বড় সাহস! এই বাদর ছেলে সাজু সাজু হচ্ছে।
ভাবি তুমি না আমার ইমোশন, তাহলে আমার ইমোশনটা তুমি বুঝতে পারছো না। আমি কি বলবো বলো? যেখানে যাই সেখানেই শুধু সবাই কষ্ট দেয়। না না, এ হতে পারে না। আমার রাজ্যে শুধু কষ্ট। ওজি সাহেব, আপনি কি শুনতে পান না আপনার রাজাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে? সেনাপতি, এখন তলোয়ারটা নিয়ে এসো। যে আমার বেআইনকে এমনভাবে কষ্ট দিয়ে কথা বলছে তাকে এক আঘাতের মাধ্যমে চিরতরে তাকে শিরচ্ছেদ করে দাও। নাও মা, দেখো আবার শুরু হয়ে গেছে। না না ভাই, আমার রাজ্যে অন্যায়, এই আমি মেনে নিব না। মাইয়া মাইয়া গো, এত পোলা না, আস্ত জন্ডিস। না না না, এ হতে পারে না। আমি আস্ত জন্ডিস, এ রাজ্যের রাজমাতা। তুমি কি শুনতে পাও? তোমার রাজ্যের রাজকুমারকে এক পা দোয়ালি জন্ডিস বলে। দেখছেন মাইয়ু, খালি এই কথা বলে। এই বেদপোলা, এইসব কি কথাবার্তা? এইসব কেউ বলে? আম্মু, কান ছাড়ো, ব্যথা লাগছে অনেক। মা ছেড়ে দেন, ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। বৌমা, তোমার লাইফেই ছেলেটার এই অবস্থা। কথা শেষ হতে না হতেই লিখন ভাবির পিছনে গিয়ে পালায়। দেখছো ভাবি, তোমার বোনের জন্য আম্মু আমার উপরে কত অত্যাচার করে। এই দুঃখ আমি কই রাখবো? জঙ্গলে গিয়ে রাখেন। তা না হয় বুঝলাম, কিন্তু আমার সাদা মনে গভীর একটা প্রশ্ন। আচ্ছা ভাবি, ফর্সা মানুষ এত পাদে কেন? আর এত গন্ধ কেন? কেমন বমি আছে, ও এক থু। হারামি, এইভাবে কথা বলতে লজ্জা করে না? দাঁড়া, তোর হচ্ছে। কথাটা বলতে লিখন ভোদর। মাঝে মাঝে মনে হয় তুমি আমার বোন নাকি ওর বোন, এর থেকে মাওই ভালো। আমি আবার কি বললাম পাগল? মা, তুমি কিছু মনে করো না। ছেলেটা বয়সে বড় হলেও এখনো বাচ্চা। কিছু বাচ্চাদের মতো পাগলামি করে, তবে মনের দিক থেকে অনেক ভালো। এরপরে তারা সবাই যে যার রুমে চলে গেল। এভাবে দেখতে দেখতে প্রায় রাত 8টা। কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছ? তেমন কিছু না, বাইরে একটু বাবা। এই তো প্রায় 8টা। কি কাজ? তেমন কিছু না, ওই খাতা আর কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে। এইগুলো কিনতে রাতে কেন যেতে হবে? দিনের বেলা কি করো? না মানে, বাবা, উপরে মা আপনাকে ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। মনে হয় একটু দরকারি, তাই আপনাকে নিচে ডাকতে পাঠালো। আপনি যান, আমি এই দিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, কথাটা বলে আমি উপরে চলে আসলাম। কি ব্যাপার শাইলা, কি জন্য ডাকছো? কিছু কি ইমার্জেন্সি? আমার বাতের ব্যথাটা একটু বাড়ছে, কালকে ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল। বড়টার তো ব্যাংকে কাজ থাকবে, তোমাকে আমার সাথে যেতে হবে। লিখনকে নিয়ে যাও, আমার তো একটু গুরুত্বপূর্ণ মিটিং আছে অফিসে কালকে। ছোটটারে নিয়ে যেতে পারলে তো তোমাকে বলতাম না। ও শুধু বয়সেই বড় হয়েছে। ওর দেখো কোনো দিক থেকে মন বড় হয়েছে। ওকে নিয়ে গেলে আমাকে ওরই দেখে রাখতে হবে। কথাটা অবশ্য ভুল বলনি। আচ্ছা বৌমা বা ফাইজা, যে কোনো একজনকে নিয়ে যাও। আমি কালকে ট্যাক্সিতে চলে যাব, বাসায় গিয়ে গাড়ি নিয়ে যেও। কতদিন বলে একটা গাড়ি কেন? একটা গাড়িতে কি এত কিছু সম্ভব হয়? অবুঝের মতো কথা বলো না। তুমি জানো আমার খুব একটা উচ্চবিত্ত না, তারপরে আল্লাহ যেমন রাখছে ভালো আছি। একটা গাড়ি না হয় কিনলাম, কিন্তু এতে রেজিস্ট্রেশন খরচ, প্রতি বছরের ট্যাক্স, ড্রাইভার বেতন, এগুলো তো মাসে 50,000 টাকা প্রায়। গাড়ি চাইলে তো কিনে যায়, কিন্তু গাড়ির তেল খরচ সহ প্রতি মাসে যতগুলো খরচ, এমনিতে আমার পক্ষে এক্সট্রা একটা গাড়ি কন্ট্রোল করা ঢাকার মধ্যে সম্ভব না। তা অবশ্য ঠিক বলেছো। অন্যদিকে ভাবি তুমি এত ভালো কেন? গুলুগুলু ভাবি। থাক, হইছে, তাড়াতাড়ি চলে এসো, না হয় বাবার হাতে বকা খেতে হবে, বুঝতে পারছো? ওকে আমি চেষ্টা করব, তুমি এদিকটা আটকে রেখো, আমি তোমার জন্য স্পেশাল ঘুষ দিব। আসছে 20 টাকার চকলেট দিয়ে আমাকে কিনতে। 20 টাকার চকলেট কিনতে পারবে না। কে বলছেন 20 টাকার চকলেট দেব? 1000 টাকা না 5000 টাকা না গুনে গুনে 40 টাকার চকলেট দেব। যাক, তোমারই তো হলো, তুমি জিতলে। থাকো, আমি গেলাম বলে এক দৌড়ে সবাই চলে আসলাম। সাবধানে যেও ভাই। কিরে আম বাবা, বাসা থেকে বের হ। শালা, তুই আমার নাম পড়ায় দিলি, কল রাখ, আসতেছি। দেখ, প্রায় 5টা মিনিট অপেক্ষা করালি। আরে বাল, নেমে আসবো তো, বল কই যাবি আজকে? চল আজকে শাহবাগে যাওয়া যাক। না, আজকে ওইদিকে যাব না, আসতে অনেক রাত হয়ে যাবে, অলরেডি 8টা বাজে। তাহলে কই যাব? স্টেডিয়ামের সামনে ঝালমুড়ি খেয়ে আসি, চল। হ্যাঁ চলো। তার আগে সজি মামার থেকে হরলিক্স পাউডার নিয়ে আসি। শালা তুই পাক্কা যাওরা। না মানে ওই আর কি। যা, আমি এখানে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়।
তারপরে আমি সজি মামার দোকানে চলে যাই, 20 টাকা দিয়ে 2টা সিগারেট নিয়ে লিখনের কাছে চলে আসি। চল এবার। ধরায় নি ধরা, এনে তোকে একটা ধরা দেই। মজা করিস? এমন জোরে লাথি মারবো আফ্রিকার সোমালিয়া গিয়ে পড়বি। ভালোই জানিস এসব আমি খাই না। আরে মজা করছিলাম। তারপরে আমরা দুজন গল্প করতে করতে হাঁটা ধরলাম। 10 মিনিট গল্প করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেডিয়ামে। কি গিয়ে দেখি আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা হচ্ছে। কিরে মামা, খেলার আগে বলবি না? দেখবি? পুরো ম্যাচ তো দেখা সম্ভব না, অনেক রাত হবে। আরে 10টা 11টা পর্যন্ত দেখব। চল আগে ঝালমুড়ি কিনে নেই, তারপর আমি আরও ঝালমুড়ি খেয়ে খেলা দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আরে বেটা, টিকিট কাটার জন্য এক্সট্রা টিকিট নিয়ে আসা নি তো? তাই তো আমিও ভুলে গেছিলাম, দাঁড়া ব্যবস্থা করতেছি। কি করবি বল? আমাদের যদি খেলা দেখতে টাকা লাগে তাহলে কাদের লাগবে না বলে? হিটলারিদের সেরাকে? আমার বন্ধু লিখন শাহ। এরপরে লিখন আর বাদশাহ 3 নাম্বার গেটের পেছনে চলে যায়। গিয়ে সিকিউরিটি গার্ডের চোখে পরিষ্কার পরিচ্ছন্নকারীদের পোশাক পরে নেয় 2টা। এরপরে তারা 2জন 2 নাম্বার গেটের পেছন দিয়ে ঢুকে পড়ে। অতিরিক্ত ভিড়ের জন্য সিকিউরিটি গার্ড তাদের পোশাকের আইডি কার্ড চেক করে নাই। আর এমন চেক করে না জেনেই তারা এমন করে আগেও অনেকবার খেলা দেখেছে। তারপরে তারা অনেকটা সামনের দিকে চলে আসে। সুন্দর করে ড্রেস 2টা খুলে সাধারণ পোশাকে সিঁড়ি দিয়ে নেমেই সামনের দিকে এসে খেলা দেখতে থাকে। খেলা দেখতে দেখতে তাদের সময়ের কথা যেন ভুলেই যায়। দোস্ত, এই নাজমুল হাসান শান্ত এই বালের খেলা দেখলে রাগ হয়ে যায়। দেখছিস 8 বলে 4 রান করে আউট। এটারে একাদশে সুযোগ দেয় কে? আরে বাল সিন্ডিকেট, এই জন্যই তো বাংলাদেশ টিমটা ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে খেলা দেখতে দেখতে আমাদের সময়ের কথা যেন মনে ছিল না। খেলা শেষ হওয়ার 2 ওভার 4 বল আগেই হুট করে আমি ঘড়ির দিকে তাকাই। আমার চোখ যেন আকাশে এই ঘটনা দেখে 12টা 46-এ গেছে। তাড়াহুড়ো করে আমি বাবার বাচ্চা কত বাজে দেখো। ভাই রে ভাই, আজ বাসায় গেলে কেলানি খাবো আমি। তুই না বলছিলি যে 10টা এই 16 বলে কখন 88 করতে পারবে না বাংলাদেশ? শিওর হেরে যাবে, বাসায় চল। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। এরপরে আমি আর ও তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। ভিড়ের জন্য আস্তে আস্তে 1:26 বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে প্রথম গেটটা দারোয়ান মামাকে ডেকে ঢুকলাম। দ্বিতীয় প্রবেশ গেট খোলার জন্য ভাবিকে কল দিলাম। আর বাদশাহ ওইদিকে ওর মতো নিজের বাসায় চলে গেছে। কল দিয়ে 2বার রিং হতেই ভাবি ধরল না, মানে ভাবি দরজাটা, কথাটা শেষ নাই হতে দরজাটাও দিক থেকে খুলে গেল। চোখের সামনের দৃশ্যটা যেন অবিশ্বাসের মতো, কারণ আমার চোখের সামনে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। এত রাতে তো এখানে সবাই থাকার কথা না। তার মানে বড় একটা গন্ডগোল হয়েছে। কিছু বুঝতে না পেরে চুপচাপ বাসার ভিতরে প্রবেশ করলাম। এত রাত কোথায় ছিলে? চুপ করে আসো কেন? বাইরে ছিলাম। বাইরে কি করছিলে? বন্ধুরা একসাথে বসে গল্প করতেছিলাম। কি বিষয়ে গল্প করতেছিলে? মা বাবাকে তুমি বলো না, এত এক্সপ্লেন করতে পারবো না আমি। কথাটা শেষ নাই হতে বাবা ঠাস ঠাস করে আমার গালে 2টা বসিয়ে দিল। এই প্রথম বাবা আমার গায়ে হাত তুলছেন। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে বলতে থাকলো, মিথ্যা বলতে কবে থেকে শিখলে? এই ভিডিওটা কিসের? পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে তুমি কোথায় যাচ্ছ? তোমার বন্ধুদের সাথে? ভিডিওটা দেখে আমি অবাক হলাম। আমি আর বাদশাহ যখন স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে ঢুকতেছিলাম, ড্রেস পরে ঢুকছিলাম। ওই ভিডিওটা হাতে ঝাড়ু ছিল, চোখগুলো আমার ছানা বড়া। এই ভিডিও এখানে কি করে আসলো? করলো কে? ভাবতে অবাক লাগে, আমি এতটা ফকির যে কিছু টাকার জন্য আমার নিজের ছেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, তাও এত এত ক্রিকেট স্টেডিয়াম মানুষের মাঝে। হাই রে, তাহলে এত কষ্ট কাদের জন্য করি আমি? এ কি আমার দেয়া শিক্ষা? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি একটু ডান দিকে তাকাতেই দেখি ফাইজা মুচকি মুচকি হাসতেছে। আব্বুর হাতের ফোনের দিকে তাকাতেই দেখি ফোনটা ওর। বিষয়টা আর বুঝতে বাকি রইল না। হয়তো ওই ভিডিওটা করে আব্বুকে দেখাইছে যে পরিবারের সবাইকে
রাগেতে আমার শরীর টকবক করতে লাগলো। তোর সব কিছুতেই প্রশ্রয় দিছি, এমনটা আমি আশা করিনি, কল্পনাও করিনি। কি জন্য এমনটা করছিস? কথাটা বলে শায়লা বেগম একটা জোরে থাপ্পড় মারে। বল। তারপর আমি শুরু থেকে সবাইকে ঘটনাটা খুলে বলি কেন এমন করছি। ভাই, তোমাকে কি আমরা টাকা পয়সা কম দেই এমনটা করলে? যখন যা লাগছে আমরা তো দিচ্ছি, তোমার ভাই দেয়, বাবা মা দেয়, এমনকি আমিও তোমাকে দিই। তোমাকে নিজের ভাইয়ের মতো করে না, নিজের ভাই মনে করি। এত জ্বালাও, এত কিছু করো, আমরা সব কিছু মেনে নেই। কখনো কি কোনো কিছু বলেছি তোমাকে? আসলে ভাবি, জীবনে কিছু কিছু জিনিস কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না? এই যে বাবা দাদি মারা যাওয়ার আগে তো দাদির মুখে শুনেছি, ছোটবেলা যখন তোমাকে 2 টাকা করে হাত খরচ দিত, তুমি স্কুলে যাওয়ার সময় 1 টাকা দিয়ে 4টা ঝাল চকলেট কিনতে আর 1 টাকার ঝাল মুড়ি খেতে। 4টা ঝাল চকলেট নাকি একটু একটু করে ভেঙে ভেঙে স্কুল শেষ হওয়া পর্যন্ত খেতে। আবার বিকালে আসলে আলা আসলে 2 টাকার একটা মালাই খাওয়ার জন্য কান্নাকাটি করতে। আজকে তো তুমি কোটি কোটি টাকার মালিক, এত বড় একটা কোম্পানির মালিক, হয়তো তুমি অনেক হিসেবি। এগুলো এমন বলবো না যে আমার প্রয়োজনীয় খরচপাতি তুমি দাও না, যখন যা দরকার না চাইতেই তোরা সবাই আমাকে দাও। এমন একটা পরিবার পেয়ে সত্যি আমি মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি, এত ভালো কিছু কি আমার যোগ্য? এই যে ভাবি, জীবনে কখনো শুনি নাই যে একটা ভাবি এতটা ভালো হতে পারে। তাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। যত ভুলগুলো করি ভাবি সব কিছু তোমাদের থেকে লুকাই। মা এত ভালোবাসে আমায়, বাবা যখন যা প্রয়োজন তুমি দিয়েছ। ভাইয়ের কাছে কখনো কিছু চেয়ে পাইনি এমন না। তবে তুমি যে এখন এত টাকার মালিক, ছোটবেলায় সেই 2 টাকায় যে সুখ পেতে, এখন কি এত টাকা দিয়ে কি সুখ কিনতে পারবে? তোমাদের সবারই জীবনে এমন কিছু ছোট না ছোট কিছু ঘটনা আছে যা এখন অনেক কেনার সামর্থ্য আছে, কিন্তু তোমরা তা পারবে না। সে দিনগুলো টাকা দিয়ে আর ফিরে পাবে না। আমি চাইলে টিকিট কেটে ঢুকতে পারি, 1টা না 2টা না 100টাও পারি। তবে এই ছোট্ট বিষয়ে যে মানসিক শান্তি থাকে, আমরা যে মজা পাই, তার 100 কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। তোমরা কি মনে করো এটা কি আমরা দেই না? অবশ্যই দিয়ে দেই, তবে অন্যদিন অন্যভাবে। বুঝতে পারছি বাবা, সত্যি আমার ভুল হয়েছে। হ্যাঁ, ওই দিনগুলো আর টাকা দিয়ে আমি ফেরত পাবো না। অনেক মজার ছিল রে, হয়তো আর কোনোদিনও পাবো না ফিরে। তোর গায়ে হাত তোলার জন্য আমাকে মাফ করে দিস। আরে বাবা, কি বলো, এটা তোমার দায়িত্ব এবং তুমি তা পালন করছো। আমি কিছু মনে করিনি। তুমি এভাবে বললে এবার সত্যিই খারাপ লাগবে। আচ্ছা, তুই খাবার খেয়ে রুমে যা, আমি উপরে গেলাম। আচ্ছা বাবা। বাবার পিছনে পিছনে মা উপরে চলে যায়। সরি ভাই, না মানে না না, এই সরি আমি মানি না। সেনাপতি রাজ্যের রাজাকে এত বড় কথা বলার অপরাধে অভিযুক্ত করে 1 কাপ ব্ল্যাক কফি বানানোর অর্ডার করা হলো। সময় মাত্র 5 মিনিট, তাহলেই সরি মেনে নেওয়া হবে। রুমে যা, আমি কফি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এরপরে কফি বানাতে চলে যায় অন্যদিকে। পাদওয়ালি, বিষয়টা মনে থাকলো। এই সাদা সুন্দর মুখের উপরে যদি পাদ না আমি মনে রাখিও। ওয়াক্থু, বেয়াদব ছেলে কোথাকার। যাই বলো, বিষয়টা আমার মনে থাকবে। দ্বিগুণ প্রতিশোধ আমি নিব। আসছে, দেখা যাবে। কথাটা বলেই ফাইজা মুখ বাঁকা করে উপরে চলে যায় আর লিখন তার নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বসতেই ছোট স্যার, ভাবিমণি আপনার জন্য কফি বানাই পাঠাইলো। এখানে রেখে যাও। এরপরে দরজা আটকে কফি খেতে খেতে বেলকনিতে গেলাম। দেখি মাঝরাতে চাঁদ আকাশে ঠিকই উঠেছে, কিন্তু অনেকটা রাগ হলো আমার। কত বড় বেয়াদব মেয়েরে বাবা, কিভাবে আব্বু আম্মুর কাছে আমাকে খারাপ করতে গেল। এতেও লাভ কি? এর প্রতিশোধ আমি নিব। বাবার কি অবস্থা? বাসায় ঠিকঠাক আছে তো? কল দিয়ে দেখি। দোস্তরে আমি শেষ। আমার পিছনে ঝাড়ু দিয়ে আম্মু 3 খান বাড়ি মারছে। এক দৌড়ে রুমে আটকায় দিছিল। অনেকক্ষণ বকা দিয়ে রুম থেকে মাত্র নিজের রুমে গেল। শালা তোর সাথে গেলেই একটা না একটা ঝামেলা, আজকে ঝাড়ুর বাড়ি খাওয়ালি। ঠিক আছে শালা বাবা, তোরে বলছিলাম না সময়ের দিকে খেয়াল রাখিস। খেলায় এত মগ্ন হয়ে গেলি যে এত বেজে গেল। যা হয়েছে তো হয়েছে, এখন সান্ডার তেল মালিশ কর। দূর শালা,
এই তেল তো বাসরাতে মালিশ করতে হয়, তাহলে কপিলের জাপানি ইঞ্জিন শক্ত হয়। তোর পেছনে আন্টির আরও 2টা মারা উচিত ছিল, তাহলে তোর অস্ট্রেলিয়ান ইঞ্জিল ভালো থাকতো। কথাটা বলে কফিটা শেষ করলাম আস্তে আস্তে। অনেক টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম রাত্রে। আর খাওয়া হলো সকালবেলা। কি রে লিখন, উঠবি না? মা সকালবেলা তো চিল্লাচিল্লি কেন করো? আরে উঠ, ফ্রেশ হয়ে খেয়ে নে, আজকে তো তোদের কলেজ আছে। হ্যাঁ আছে তো। তো মানে কলেজ যেতে হবে না? হবে তো মা, তুমি যাও, উঠতেছে। তাড়াতাড়ি আসিস, আমি ডাইনিং এ খাবার বেড়ে রেডি করছি। আচ্ছা। 1 ঘন্টা পর। সবাই তো চলে আসলো, লিখন কই? কালকের বিষয়টা নিয়ে কি রাগ করেছে আমাদের উপরে? তোমার যে ছেলে, ওর জুতা দিয়ে মারলেও কি দাঁত কেলানো বন্ধ হবে? বল তুই। অপরদিকে ফাইজা কথাটা শুনে মুচকি মুচকি হাসছে আর খাবার খাচ্ছে। বৌমা, একবার গিয়ে দেখো তো কি অবস্থা। বাবা, আপনি খেতে থাকেন, আমি যাচ্ছি। ঠিক আছে। এরপরে যে যার মতো খাবার খেতে থাকে। লিখনের ভাবি চলে যায় তাকে ডাকতে। এই লিখন, উঠে পড়, 9টা বেজে গেছে, খাবার টেবিলে সবাই ওয়েট করছে। কি বলো ভাবি, তুমি আমাকে আগে দেখবা না? 1 ঘন্টা আগে না মা ডেকে গেছে। আরে আমি ভাবছি ওটা স্বপ্ন। থাপ্পড় চিনিস, তাড়াতাড়ি খেতে আয়। তারপরে ভাবি চলে যায়, গিয়ে খাবার খেতে বসে। তার একটু পরে লিখন ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। এই হারামজাদা, তোরে কখন থেকে ডাকছি? থাক, না মানে খাবার খেতে বই। আমি চুপচাপ টেবিলে খেতে বসে পড়ি। টেবিল দেখে মোটামুটি সবাই আমার পছন্দই খাবার, কিন্তু এই যে প্রতিদিনের নেই, ডাইনিটারে দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। খাবার খেতে বসলেই আইসে খাটাস বেটা। লিখন ও ফাইজা একে অপরের গোষ্ঠী উদ্ধার করতে থাকে বিড়বিড় করে, আর চুপচাপ খাবার খেতে থাকে, আর দুইজন দুইজনের দিকে আর চোখে তাকাতে থাকে। বাবা, কোম্পানির সাইডটা কেমন যাচ্ছে? মোটামুটি রে, আগের তুলনায় ডাউন। এদিকে দেখলে ওইদিকে দেখতে পারি না, আবার ওইদিকে দেখলে এইদিকে। দেশের মানুষ কতটা স্বার্থপর বুঝেছি তো। সুযোগ পাইলে নিঃশ্বাস নিতে একটু দেরি করলেও চুরি করতে 2বার ভাবে না। তা অবশ্য ঠিক। তোরে কত করে বললাম, জবটা ছেড়ে দে, কোম্পানি দেখাশোনা কর। বাবা, তুমি শুরু থেকেই তো জানো আমার ব্যাংকে জব করার ইচ্ছা। তাছাড়া সরকারি ব্যাংকে এত ভালো একটা পজিশনে জব কেমনি ছাড়বো বলো? আর আগ্রহ হয় না। তাছাড়া লিখন তো আছে, ও তোমার হাতে একটু আগে দিলি তো হয়। ভাই এই জিনিসগুলো ভালো লাগে না। এর মধ্যে আমাকে কেন টানতেছে? এই সবের মধ্যে আমি নাই। আরে ভাই, তোর তো এখন আমি কিছু করতে বলতেছি না। পড়ালেখা কর, পাশাপাশি বাবার সাথে একটু ভালোভাবে হেল্প কর। পড়ালেখা শেষ করে তারপর দেখা যাবে। মা ভাবি দেখছো, এবার কিন্তু আমি রাগ করব। আরে আমি তো ভালো কথা বললাম। থামো তো তুমি, ও ছোট মানুষ, এখন এসবের জন্য বড় হয় নাই। আচ্ছা আপু কতটা ছোট, এখনো কি ফিডারে দুধ খায়, কিং কোম্পানির দুধ খায়? আমাকে বলো, আমি একটু খেয়ে ছোট হতে চাই। কথাটা শুনে সবাই হা হা করে হাসতে থাকে, এমনকি লিখনের বাবাও মিটিমিটি করে হাসতে থাকে। একদম না, কেউ হাসবে না। আমি কি হাসতে পারি? আমার ছোট্ট ফিটার খাওয়া ছেলে। কথাটা বলে যে মিট মিট করে হাসতে থাকে, লিখনের চোখে তা এড়ায় না। মা তুমিও? ওরে কটকটি, দেখবো দেখবো, সব সুদে ফেরত নেব। ব্রয়লার মুরগির বড় বড় আন্ডা করবে, দেখা যাবে। বড় বড় আন্ডা কেন, গরম আন্ডা পারলেও দেখা হবে। এখানে তোমরা খাবার খাও সবাই। এভাবে মিনিট 2 চুপ ভালোই চলে। এর মাঝে হুট করে মা মাছটা দাও তো। এই নে। লিখন মাছের গামলাটা হাতে নিতেই নাক দিয়ে শুকতে থাকে। কিরে, খাবি নাকি? এভাবে কি করিস? বাবা, আপনার ছেলে মনে হয় ফ্লেভার নিচ্ছে। না আসলে কেমন যেন একটা গন্ধ আসছে, তোমরা পাচ্ছ না? কিসের গন্ধ? মা তুমিও পাচ্ছ না? না তো বাবা। মা কেমন মাছ থেকে পাত পাত গন্ধ কয়, ওয়াক, তোমরা কেউ পাচ্ছ না? আপু দেখছো, দেখছো তুমি? না, এই বাসায় আমি আর থাকবো না। আমার পক্ষে এই বেদব ছেলে, ফাইজলামি সবসময় করতে হয় না। এখানে বাবা আছে, মা আছে, এসব কিন্তু ঠিক না। ওরে জন্ডিস মার্কা বোন, তুই আমার বোন নাকি ওর ভাবি? আমার বোন না ওর বড়।
এর মাঝে টেবিলের নিচ থেকে ফাইজা ওর সোজাসুজি করে ঠাস করে একটা সাউন্ড সাউন্ড হয় পাদের। ফাইজা তাড়াতাড়ি করে নিচের দিকে তাকাতে দেখে লিখন পা দিয়ে মোবাইল তার চেয়ারের সোজাসুজি ধরে আছে। তখনই বিষয়টা বুঝতে তার আর বাকি রইল না, হুট করেই দেখছো মা, আমি বলছিলাম না? ওরে আল্লাহ রে, কি গন্ধ, আর খাওয়া হলো না। ওয়াক, থু থু, মরে গেলাম রে, কি গন্ধ, থু থু। এসব কি অভদ্রতা? চুপচাপ খাও, না হলে উঠে যাও। সবার সামনে একজনকে এভাবে, এইসব ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে চুপ থাকতে হয়। দিন দিন কি শিক্ষা পাচ্ছ তুমি? না বাবা, আসলে একটু বেশি বন্ধ ছিল। এরপর চুপচাপ সবাই খেতে থাকে, কিন্তু ফাইজা আর খাবার না খেয়ে রুমে চলে যায়, গিয়ে বসে। কুত্তা লিখন রে, তোরে আমি এমন শিক্ষা দিব, সময় আসলে হারে হারে মনে থাকবে। আমি ভুলবো না এই অপমান, সব আমার মনে থাকবে, হারে হারে মনে থাকবে। এরই মাঝে খাবার শেষ করে ভাবে ওইখানে চলে গেছে। রাগ করিস না বোন, আসলে ও একটু বাদর টাইপের তো, দেখছিস তো সবার সাথে দুষ্টুমি করে বেড়ায়, কিছু মনে করিস না। পক্ষপাতিত্ব করতে চলে আসলে বেশ ভালোই, আর দাঁত কেলায় হাসতে। থাম তুই, আমি ইচ্ছে করে হাসিনি। এসব কথা শুনলে যে কেউ হাসবে। রেডি হয়ে কলেজে যাও, আজ বিকেলে আমি আমার বোনকে নিয়ে শপিং করতে যাব। সত্যি আপু? হুম। এই না হলে আমার লক্ষ্মী আপু। ঠিক আছে। ভর্তি তো 2 দিন আগে কলেজে করাই দিল তোর দুলাভাই। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবি। আর লিখন তো ওই কলেজেরই, হাজির হতে পারে, কিন্তু কোনো সমস্যা হলে অবশ্যই ওকে জানাবি, ও সাহায্য করবে। আর তা না হলে দুলাভাই আছে, খুব বেশি কারোর সাথে মিশতে যাবে না। ঢাকা শহরের মানুষ খুব বেশি একটা ভালো না, তুই যেমন ভাবিস নি সবকিছু তেমন হবে না, বুঝতে পারছিস বিষয়টা? যা, সাবধানে যা। ঠিক আছে আপু। এভাবে দেখতে দেখতে 6টা মাস চলে যায়। এই 6 মাসে লিখন ভাইদের সাথে এরকম দুষ্টু মিষ্টি মজা করতেই থাকে। লিখন বেশ ভালোই মজা পায়, কিন্তু এতদিনে ফাইজার এসবে লিখনের ওপরে প্রচন্ড পরিমাণে বিরক্ত। এমন অবস্থা যে 2টা থাপ্পড় মারতে পারলে শান্তি পাবে, কিন্তু সেটা পারবে না। এরপর লিখন আগের মতোই বাসায় এরকম দুষ্টুমি করে বেড়ায়। একদিন, কিরে, টেস্ট পরীক্ষা তো চলে আসলো, আড্ডা দিবি নাকি পরীক্ষায়? কি কি বই আছে তাই তো জানি না। আরে মনা 25 দিন আছে। আমি ওই একই টেনশন, কি দিয়ে কি বাল করবো বুঝতে পারছি না। সারাদিন টাঙ্কি মেরে বেড়ালে কি হবে? এখানে ওখানে ফিল্ডিং মারা। হারামখোর নেংটি দূরে শালা, তোর লগে থাকতে থাকতে আমারও একই অবস্থা। তুই নিজে আমাকে এমন করছস, এখন ভালো সাজার অভিনয় করলে মিডিল স্ট্যাম্পে কিন্তু রোড সার্ভিসিং করে ওই যে কালো কালো বিভিন্ন উপকরণ দিয়ে রোডের উপর দিয়ে যে জিনিসটা দিয়ে ডলা মারে না, ওই রোলার মেশিন দিয়ে কিন্তু ডলা মারবো। আরে থাম তোরা, তুই শালা সারাক্ষণ ফক ফক করিস। ওইদিকে দেখ, ওটা তোর শালি না, মানে তোর বাবির বোন না? মিরাজ ভাইয়ের সাথে কি করে? আমি ওর দিকে তাকাতেই না চাইতে মুখ দিয়ে মাশাআল্লাহ শব্দটা বের হয়ে যায়, কেননা আমি যেন সামনে এক অপূর্ব সুন্দরী রূপবতী মায়াবতীকে দেখি। তার হাত পা মুখ সারা বডি যেমন সাদা দুধে আলতা গায়ের রং, তার উপরে সাদা কালারের 3 পিস পরছে, তার উপরে সাদা ওড়না, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা কাজল দেওয়া এবং চোখের 2 দিকের কোণায় হালকা ছোট করে টান করা কাজল দিয়ে, মাথায় কালো কালারের সানগ্লাস, উঁচু করে খুঁজে রাখা হাতে ব্ল্যাক কালারের ঘড়ি এবং সাদা জুতা। সব মিলিয়ে এক অপূর্ব সুন্দরী লাগতেছিল বলার বাইরে। আমি যেন এক অদৃশ্য জগতে হারিয়ে গেলাম, শুধু তাকিয়ে আছি। কিরে, এভাবে তাকিয়ে থাকলে তো প্রেমে পড়ে যাবি, সাবধান বন্ধু। ওই আরে না, এমন কিছু না, যত সব উল্টাপাল্টা ভাবনা। আরে বাল, এসব চিন্তা ভাবনা বাদ দে। কিন্তু ওই মেয়ে ওই ছেলের সাথে কি করে? জানিসই তো ছেলেটা কতটা ডেঞ্জারাস, পুরো এলাকা তার ভয়ে কাঁপে। ছাত্রলীগের টর্চার রাজনীতির সাথে জড়িত, মানুষকে কিভাবে অত্যাচার করে জানিস না? আর ওরা মেয়েকে তো টিস্যু পেপারের মতো ব্যবহার করে। একটা কিছু করে দিলে তখন কিন্তু 1000 লোক ধরেও কুল পাবি না। কাল যদি ওর গায়ে একটা কলঙ্কের দাগ দিয়ে দেয়। বন্ধু, কথাটা তুমি ভুল বলনি, একেবারে 100 কথার এক কথা। লিখন এখনো সময় আছে, নিষেধ কর। কিন্তু ও কি শুনবে?
যখন একটা কিছু হয়ে যাবে তোর ভাই ভাবি বাবা মা তো তোরাই ধরবে, বলবে তুই থাকতে কলেজে কিভাবে কি হলো, তারা কিছু জানলো না। এটা কলঙ্কের দাগ পড়লে তো তোর বাবা মা ভাইয়ের উপরে পড়বে, বলবে এর আত্মীয় অমুক, প্র্যাকটিক্যালি তোর বাবার নামটা উচ্চারণ হবে। দেখ এখন যা ভালো মনে করিস। দাঁড়া, বিষয়টা দেখতেছি। কথা অবশ্য ভুল বলিসনি। এরপরে লিখন আর ওর বন্ধুরা মিলে ওদের সামনে যায়। কি ব্যাপার, তুমি এখানে কি করো? ফাইজা, এই ছেলে কে? আরে তোমাকে না বলছি 24 ঘন্টা আমাকে ডিস্টার্ব করে। এইটা ওই ছেলে, দেখো আবার এই কথা বাসায় গিয়ে লাগাই দিবে। এই নাম কি তোর? ভাই আমার নাম লিখন। শুধু লিখন, আগে পড়ে কিছু নাই। বড় ভাইদের সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না? গলায় পাড়া মেরে রক্ত বের করে ফেলবো, বেয়াদবের বাচ্চা। জি ভাই আছে, লিখন শাহ। ও, তুই সেই ফ্রেশ কোম্পানির বাথরুম টিস্যু বাবার ছেলে? তো বাবাকে একটা কথা বলিস, বাথরুম ফিরে টিস্যু ওই জায়গায় ব্যবহার করতে গেলে কেমন যেন বেঁধে যায়। মানে তো বাবাকে ওখানে লাগাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর এখানে মেরে ফেলবো। যা বলার আমাকে বলবি, চুপচাপ আমি তা মেনে নেব। একটা কথা যদি আমার বাবার নামে বলছিস, তুই কি করিস না করিস, কোন রাজনীতি করিস বা কার সাথে উঠা বসা করিস, ওই বালসাল দেখার আমার বিষয় না। এই ভুল প্রথমবার মাফ করে দিলাম। দ্বিতীয়বার হলে তোর সামনে আমাকে দেখবি, পিছনেও আমাকে দেখবি, মিগার চোখ সরাতে পারবি না। মজা লাগলো, দারুণ মজা। তোর মতো একটা ছোট্ট বাচ্চা আমার গলা হাত ধরেছে, আমার সাথে এক হাত দিয়ে কলা আট। আবার মজার বিষয়, আশেপাশের মানুষ সবাই দেখতে হাঁ করে। মজা লাগলো, দারুণ মজা। ভাগ্যের ভালো রে, ভাগ্য ভালো রে, আমার সাথে কেউ নেই, নাহলে তোর বডি এখন 4 টুকরো হয়ে যেত। যাক, অনেকদিন পরে কেউ সাহস দেখালো। বেবি তুমি রাগ করো না, এইসব ছোট লোকের বাচ্চারা এমনই হয়। ফাইজা, অবাক হচ্ছ সোনা? আরো হবা, ধৈর্য ধরো, আবার পড়ে যেও না। এটা হলো আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, আমার ডার্লিং। কথাটা বলে ফাইজা একটা ফ্লাইং কিস দিয়ে ফেলে। হাই মেরে দেদুবা, তোমার কিসে তো আমার বুক মাথা এমনকি 2 পায়ের মাঝেও শক্ত হয়ে যাচ্ছে, এত পাওয়ার। 2 পায়ের মাঝে কতটা শক্ত হয় সোনা? অনেক তো। তাহলে চলো না, রুমে 1 রাউন্ড হয়ে যাক, তবে এবার ব্যথা দিও না। ফাইজা, কথাটা বলে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তুই যে এতটা নিকৃষ্ট মেয়ে আমি এতদিন জানতাম না। হায় রে, এতদিন যদি জানতাম তাহলে তোকে ঘৃণা করতাম, শুধু ঘৃণা। ওয়া থু। ব্যথা লাগে। কথাটা বলেই রিক লিখনের কপালে একটা ঘুষি মেরে দেয়। লিখনের এক লাফ দিয়ে উঠে তার গলা চেপে ধরে। লিখনের 2টা ফ্রেন্ড তাড়াহুড়ো করে সবাইকে ছাড়িয়ে দেয় এবং লিখনকে নিয়ে দূরে গাছের নিচে চলে আসে। আস্তে আস্তে দেখে নিব রে টিস্যুর ছেলে। আরে যা যা দেখবো কার বাল ফেরাতে পারিস। আর কথা না, চুপ। এখানে এসে চুপচাপ বস, কলেজে মারামারি করলে টিসি দিয়ে বের করে দিবে। কথাটা শুনেই লিখন বাদশাকে একটা থাপ্পড় মেরে দেয়। হাতে চুড়ি পরে বসে থাকবো বল? কিনে দে 1 জোড়া চুড়ি, বসে পড়ে বসে থাকি। নিজের বাবাকে নিয়ে এত খারাপ কথা বলতেছে, কি করতাম আমি? আমার জায়গায় তোরা থাকলে কি করতি? তোরা তো আমাকে সাহায্য করার কথা ছিল। লিখন, সব জায়গায় মাথা গরম করতে হয় না। তুই জানিস আমাদের কলেজে মারামারি সম্পূর্ণ নিষিদ্ধ। মারামারি করলে কলেজ থেকে বের করে দেয়। ওর বাপ চক্রে যতটুকু আমরা বুঝলাম, প্রথমে একটা গন্ডগোল করে তোকে রাগায় দিতে চাচ্ছিল, যাতে তুই ওর গায়ে হাত তুলিস। আর কলেজে সেটা সিসিটিভিতে ধরা পড়ে। এমনকি অধ্যক্ষ স্যার এমন চিৎকার চেঁচামেচিতে জানালা দিয়ে তাকিয়ে দেখতেছিল। এর জন্য যখন ওকে ধরেছিলি তুই, ও তোকে একটা কথা বলে নেয়। যেই স্যার জানালা থেকে চলে গেল, তোকে ঘুষি মারল। এই বিষয়টা বুঝতে পেরে আমরা শুধু ঝামেলা মেটানোর চেষ্টা করছি, যাতে বড় কিছু না ঘটে। তারপরও দোস্ত, আমার তোর আগে গা জ্বলতেছে। কত বড় সাহস, রাজনীতি করে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? দেশ কি ওর বাপের? দেশটা তার বাপের। যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সব কিছু ওর হাতে, যা ইচ্ছা তাই করতে পারবে, তাহলে তো বাপেরই। কম করে হলো 50টা উপরে মেয়ে দর্শন করেছে। এত প্রতিষ্ঠানে জোর করে চাঁদা তোলে ওর কিশোর গ্যাংয়ের জন্য। মানুষদের নিশ্চিন্তায় বেরোতে পারে না, তো ওর বাপের না হলে এত কিছু করতে পারতো? কি বালের দেশে থাকে কি পারিস? আর আমরা হলাম বাল। নির্বাচন হলে আব্বা আব্বা বলতে বলতে 500-1000 টাকা দিয়ে ভোট কিনবে, আর আমাদের মতো উজবুক বাঙালি ভোট দিবে। আবার 5 বছর এভাবে জ্বলে পুড়ে মরবে। কিভাবে পারলো বল? ওকে এত করে আমি এত মাসে কত বোঝানোর চেষ্টা করলাম, ওকে ঠিক কতটা ভালোবাসি, কেন ওর সাথে এত দুষ্টুমি করি, কেন ওর পাশে কাউকে আসতে দেই না।
এত দেখে শুনে রাখি? আমাদের সাথে এমনই হয় ভাই, সারা জীবন মৌমাছির মতো মধু পাহারা দিয়ে রাখবো, সময় আসলে একজন কেটে নিয়ে চলে যাবে, আর কেটে নিয়ে গেলে মৌমাছির মতো এই গাছ ওই গাছ উড়ে বেড়াবো। আমার মনে হয় কি দোস্ত, তোর ফ্যামিলিকে এই বিষয়ে জানানো দরকার। এমনিতে ওর সাথে যা হয়েছে, বাইরে গেলে ওর কিশোর গ্যাংয়ের ছেলেফেলেদের দিয়ে ক্ষতি করবে। কোনোভাবে আমরা ট্যাগেল দিল। সব থেকে বড় ভাই কোনটা জানিস? বেআইন ওর হতে ওকে একটা কলঙ্কের দাগ দিয়ে দেবে। কথাবার্তা শুনে বুঝলি না কত নেগেটিভে চলে গেছে। যা হয়েছে তো হয়েছে, ঘটনা বেশি গভীরে যাওয়ার আগে থামানো উচিত। বেআইন তো জানে না যে ছেলেটা কেমন, কতদিন হলো সেখানে আসছে বল। হতে তো পারে ভালো ব্যবহার কথাবার্তা দিয়ে ফাঁস হয়েছে। আমারও তাই মনে হয় রে। আমি তো ওকে দেখতেছি অনেক দিন ধরে। মেয়েটা অনেক সহজ সরল, কিন্তু ওর সামনে বাবাকে এত খারাপ কথা বলল। যার বাসায় থাকতেছে, যার বাসায় ওর বোন থাকে, কেমনে পড়লো ভাই। আজকে ক্লাস করব না, বাসায় চল। তোরা সবাই চল আমার বাসায়। তারা সবাই একসাথে বাসার দিকে রওনা দিল। হ্যাঁ বল লিখন। খুব দ্রুত বাসায় চলে আসো, বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? হ্যালো হ্যালো কল কেটে দিল। ও তো এত গভীর গলা কখনো কথা বলে না। কি হলো রানী সাহেব? আমি বাসায় যাচ্ছি, ইমার্জেন্সি। আমার বাসায় সম্ভবত কিছু হয়েছে। ব্যাংক ম্যানেজারকে বলার সময় আমার হচ্ছে না। আপনি একটু এদিকটা দেখেন। রাফও বাসার উদ্দেশ্যে রওনা দিল। ব্যাংকটা বাসা থেকে কাছাকাছি হওয়াতে লিখনের আগে রাফ বাসায় পৌঁছে গেল। সে বাসায় এসে কলিং বেল দিল। লিখন, কই লিখন? এত চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? লিখন আমাকে কল দিয়ে এমনভাবে বলল যে বাসায় বড় কিছু হয়েছে। আমি তাড়াতাড়ি ব্যাংকের কাজ ফেলে ছুটে বাসায় চলে আসলাম। না তো, তেমন কিছু হয়নি। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ছেলেটা মজা করতে করতে মাথায় উঠে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে কি কেউ কি মজা করে? আসুক এবার, ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। মেজাজটাতে আবার সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছ। কিছু বলি না বলে সব কিছু মজা না। আমিও বসলাম। আজকে ওর একদিন, আমার একদিন। এইভাবে দেখতে দেখতে আরো 20টা মিনিট চলে যায়। 20 মিনিট পরে কলিং বেল বাজে। কলিং বেল বাজতে গিয়ে দরজা খুলে তাই লিখনের ভাবি, আর চুপচাপ গিয়ে লিখন বাম হাতে কলেজের ব্যাগটা ধরে রুমের মধ্যে প্রবেশ করে। তার মুখে একটা কথা নেই। তার পেছনে পেছনেই লিখনের 2 বন্ধুও প্রবেশ করে। অনেক সাহস হয়েছে তাই না? সবকিছু নিয়ে মজা। জোরে তোমার 32টা দাঁত ফেলে দেবো বেয়াদব। সব কিছুতে প্রশ্রয় দিই বলে এই না যে বাচ্চাদের মতো জানা তা বলবা করবা। কখন কি করতে হয় জানো না? হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চা, তোমাদের তাই মনে হয়। একটু নরমভাবে কথা বলি বলে এই না যে আমি বাচ্চা। সবাইকে হাসি খুশিতে মাথাতে রাখি বলে এই না যে আমি বাচ্চা। কথাটা বলেই হাতের ব্যাগটা দেওয়ালে জোরে ছুঁড়ে মারে এবং সে একটু ঘুরেই দেওয়ালে থাকা 32 ইঞ্চি এলইডি টিভি হাত দিয়ে জোরে একটা ঘুষি মারে। টিভির কাঁচ ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। তার হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকে এবং সে হাতকে উপরে তুলে সে ঝাঁকিয়ে কথা বলতে থাকে। মজা করি বলে এই না যে সব বিষয়ে মজা করব। তোমাদের কি এতটাই দায়িত্বহীন মনে হয় আমার? চোখের সামনে তাদের সাদা সিধে সব সময় সবাইকে হাসি খুশি করা দুষ্টুমি ছেলেটার এই রূপ দেখে সবাই যেন আটকে ওঠে। কিছুতেই বিষয়টা বুঝতে পারে না। সবকিছু তাদের কাছে যেন কল্পনার মতো লাগতে থাকে। এরই মাঝে সাহেলা বেগম এগিয়ে গিয়ে তার নিজের কাপড় দিয়ে লিখনের হাত পেঁচায় ধরে। একটু শান্ত হও বাবা, কি হয়েছে খুলে বল। এরপরে লিখন একটু সময় চুপ থেকে সমস্ত ঘটনা খুলে বলে। ঘটনাটা শুনে তাদের চোখ যেন ছানা পড়া, তারা যেন আকাশ থেকে পড়ে। তাই তোমাকে সবকিছুতে প্রশ্রয় দেই বলে এমন না তোমার এইসব কথা মেনে নেব। আমার বোনের নামে এইসব কথা বলার আগে তোমার ভেবে বলা উচিত ছিল। আমার বোনকে আমি চিনি, যে কখনো এমন কিছু করতে পারে না। আমি ছোট থেকে নিজ হাতে বড় করেছি, তার সাথে থাকি। ভাবে কিছু মনে করবেন না, আমি জানতাম এসব হবে। আপনারা বিশ্বাস করবেন না। এই সমস্ত ঘটনা আমি পিছন থেকে চুপচাপ ক্যামেরা দিয়ে নিচ থেকে রেকর্ড করেছি। এই ভিডিওটা আপনারা দেখেন, বুঝতে পারবেন। এরপর আমি সমস্ত ভিডিওটা সবাইকে দেখাই। বৌমা, তোমার বোনের মুখের কি ভাষা! এই শিক্ষা তোমার মা দিছে? আর এমন মেয়েকে
আমরা আদর যত্ন করে বড় করছি, ফ্রি ফ্রি বসায় বাড়িতে রাখছি। তোমার বোনের সামনে আমার বাবাকে এতগুলো কথা বললো, তোমার বোন সেই ছেলের সঙ্গ দিল। সিসি নীলা, আমি ভাবতেই পারছি না আমি কোন করে বিয়ে করছি। তোমরা ভাবিকে কেন এসব কথা বলছো? এখানে ভাবির কি দোষ? সে তো আর এই বিষয়ে জানে না। আর একজনের দোষ কেন একজন নেবে? একটা কথা বলবা না ভাবিকে? এসব কথার মাঝে আমার ফোনের কলিং বেল বেজে উঠল। আমি বাঁ হাত দিয়ে ফোনটা হাতে নিতেই একটা আননোন নাম্বার থেকে কল। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে? ভাইয়া, এখন এত কিছু বলার সময় নেই। আমি ফাইজার ফ্রেন্ড সিনফা বলছি। ভাইয়া, আমি আর ফাইজা রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা গাড়িতে এসে ওই যে রাজনীতি করে রিক আছে না, জোর করে ফাইজাকে তুলে নিয়ে গেল। আমি অনেক আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে জোর করে। এক মিনিট। ওই ছেলে জোর করে কেন তুলবে? ওই ছেলের সাথে তোর রিলেশন ছিল, তাহলে জোর করে তোলার তো কোনো প্রশ্নই আসে না। বিষয়টা বুঝতে পারলাম না। আপনাকে যে বিষয়টা বোঝানো হয়েছে সম্পূর্ণ ভুল এবং উল্টো। আসলে ভাইয়া, ওই দিন আপনার ওই যে দুটো ফ্রেন্ড আছে না, বাদশা আর একটা কি যেন নাম, ওই কদম ফুল গাছের নিচে আপনার ব্যাপারে কথা বলছিল, যে আপনি ফাইজাকে এত লাভ করেন, এত কেয়ার করেন, দেখে শুনে রাখেন। আপনার পেছনে এত মেয়ে ঘুরে, তাও পাত্তা না দিয়ে ওই মেয়ের পেছনে পড়ে আছেন। এই ব্যাপারটা আমি শুনে ফেলি। পরে ফাইজাকে গিয়ে বলি। ফাইজা এ কথা শুনে অনেক হাসতে থাকে আর বলতে থাকে। ফ্ল্যাশব্যাক। শোনাচ্ছেন পিতলা ঘুঘু, তাই তো বলি এত জ্বালাও কেন আমাকে? শালা, তোর জন্য শান্তি মতো খাবারও খাইতে পারি না। আমি সব প্রতিশোধ নেব, এমন ভাবে এর প্রতিশোধ নেব হারে হারে বুঝবে। মাসের পর মাস তোকে যন্ত্রণা দিব, দেখতে থাক। দোস্ত, খবরদার উল্টোপাল্টা কিছু করিস না, পরে কিন্তু অনেক পস্তাবি। সেটা পরে দেখা যাবে, বুদ্ধি তো চরম একটা আছে। তা কি বুদ্ধি বল? রিক আসে না, অনেকদিন ধরে আমার পেছনে পড়ে আছে। আমি যতটুকু জানি ওই ছেলের অনেক পাওয়ার। ওই ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে এমন টাইট দিব ওরে, সারা জীবন মনে থাকবে। খবরদার এ ভুল করিস না, ছেলে কিন্তু অনেক খারাপ, ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, মেয়েদের টিস্যুর মতো ব্যবহার করে, রাজনৈতিক পাওয়ার অপব্যবহার করে, মানুষকে খুব অত্যাচার করে, মানুষকে মানুষ মনে করে না। প্রথম 2 লাইন ভুলে যায়, আমিও কম না। প্রথমে ওইসব হতে দিব না, শেষের লাইনগুলো ঠিকই ব্যবহার করব। দোস্ত প্লিজ না, একটা কথা বলবি না। এমন করিস না, পস্তাবি। ফ্ল্যাশব্যাক শেষ। তুমি তো আগে লুকিয়ে কথা বলতে পারতে। আমি বলতে চাইছি ভাই, অনেক নিষেধ করেছে ও, তাই আমি বলতে পারিনি। ভাই, ওরে খুব খারাপভাবে তুলে নিয়ে গেছে, প্লিজ ওরে বাঁচান। আমি জানতাম এমন কিছু হবে, কিন্তু কিছুতেই ওরে বোঝাতে পারিনি। চিন্তা করো না। তুমি কই যেন গেছে ওরা? তা তো জানি না, তবে গাড়িটা পুরাতন খোলা মাঠের গোডাউনের দিকে গেছে। চিন্তা করো না, আমি দেখতেছি। ফোনটা এত সময় লাউডে ছিল, আননোন নাম্বার, তাও এই সময়, তাই লাউডে দিছিলাম। তুই একা যাস না, খবরদার। ওরা লোক কিন্তু ভালো না। সেটা পরের কথা। আজকে হয় ও বাঁচবে, না হয় আমি। এর বাইরে কোনো কথা নেই। ওকে আজকে আমি এমন মারা মারবো নিজের নাম ভুলে যাবে। কথাটা বলে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। এই বাদশা, এই নে চাবি, গ্যারেজ থেকে বাইক বের করে আন। দোস্ত, এভাবে খালি হাতে যাওয়া যাবে না, হাতে কিছু নিয়ে যেতে হবে আমাদের, না হয় ওদের সাথে পারবে না। আমি বাইক বের করছি, বাসা থেকে কিছু থাকলে নিয়ে। ছুরি তো নাই, হক স্টিক আছে, হবে? ছুরি লাগবে না, হকি স্টিক নিয়ে আয়। সবগুলো হাড় গুঁড়ো গুঁড়ো করে ভাঙবো, এমন মারা মারবো। এরপরে তারা নিজেদের মতো প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে বাইক নিয়ে রওনা দিল। অন্যদিকে ওদের ঠেকা অনেক বড় কিছু হয়ে যাবে। বাবা অবস্থা ভালো না, পুলিশকে কল দাও, সাথে নিউজ রিপোর্টার নিতে হবে, না হয় ওদের জাত করা যাবে না। 1 মিনিট, একটা কল দিয়ে নি। হ্যালো, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল SM অব্রনীল। নাম্বার কই থেকে পেলেন, আর এখানে কেন কল করেছেন? বন্ধু, আমি বসির। বন্ধু, তোমার গলার আওয়াজটা তো ভুলি নাই। এত খুলে পরিচয় দিতে হবে না। কি অবস্থা, কেমন আছো? বন্ধু, এসব কথা পরে হবে। খুব বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা আমাকে বলো।
তারপরে বর্ষির চৌধুরী সমস্ত ঘটনা তাকে খুলে বলে। সে শুনে রাজনীতি করে বলে যা ইচ্ছা তাই করবে, চিন্তা করো না, আমি এখনই 3 গাড়ি সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি। তুমি জায়গাটা অ্যাড্রেস সুন্দর করে টেক্সট করে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে পাঠিয়ে দাও। খুব বেশি সময় নাই, তাড়াতাড়ি করো, চিন্তা করো না। বাবা, আমার সাংবাদিককে কল দেওয়া শেষ, এখন চলো, আমাদের যেতে হবে। তা তো যেতে হবে, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ওগো, আমিও যাব তোমার সাথে। মেয়ে মানুষ ওখানে কি করবে? মেয়ে মানুষের কোনো কাজ নেই ওখানে। তাড়াতাড়ি যাও, আমার ছেলেটা ক্ষতি করে ফেলবে। তারপরে যে যার মতো নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কি ব্যাপার, এমন লাফালাফি করলে হবে সোনা? আমরা তো খেলবো, অনেক মজা সোনা। তুই কাজটা ভালো করিস নাই, এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। আমি কিন্তু বাইরে বের হয়ে ধর্ষণ মামলা করব তোর বিরুদ্ধে। তাই নাকি? তোমাকে ঠিক তত সময় কোপাবো যত সময় না তুমি মাঝখান দিয়ে ব্লাড ভাঙতে ভাঙতে মারা যাও, আর শেষে না হয় মেরে পায়ে বালির বস্তা দিয়ে বুড়িগঙ্গায় ফেলে দিলাম। তুমি 51 নাম্বার, এর আগেও 50টার উধাও করে দিয়েছি, কেউ কোনো বালু ছিঁড়তে পারলো না। আমাকে ছেড়ে দে বলছি। এই কোথায় আনছিস? এই পুরাতন গোডাউনে কেন আনছিস? কেন বোঝো না? দুধু খাও। তখন না বললা শক্ত কেন? ব্যথা দিব কি না, কি মনে করেছিস ছেড়ে দেব? কুত্তার মতো ছেড়ে ছিঁড়ে খাবো। শুধু আমি না, এখানে যে 10 থেকে 15 জন দেখছি সবাই খাবে, শুধু পার্থক্য আমি আগে, তারপরে এই বক্সে জোরে গান বাজা, সাথে সাউন্ড বাইরে না যায়, এমন মাইর দিব রে। তোর বিচার খুব খারাপভাবে হবে, অনেক খারাপভাবে তুই মরবি, মনে রাখিস। আমি নেতা, আমি রাজনীতি করি, এই বাংলাদেশে এমন কারো জন্ম হয় নাই আমার কিছু করবে, কেউ না। তখনই লিখন গিয়ে রিকচে হাত দিয়ে ফাইজাকে টানাটানি করছিল। লিখন হক স্টিক দিয়ে সেই হাতের উপরে এত জোরে মারে, ব্যথাতে ও মাগো বলছে ছুটে পড়ে যায়। ডান হাত তো ভেঙে গেছে, বাম হাত দিয়ে ডান হাত ধরে চিৎকার করে। তখনই চিৎকার শুনে সামনে থেকে ওরা গান বাজনা বন্ধ করে, পেছনের দিকে দেখায়, তাকিয়ে ছুটে আসে। লিখন ও তার 2 বন্ধু ছুটে গিয়ে তাদের সাথে হক স্টিক দিয়ে মারামারি শুরু করে। কিন্তু সময় লিখন ও তার বন্ধুরা তাদের ভালোভাবে মারলেও পরে প্রতিহত করতে পারে না। তারা সবাই মিলে তাদের 3 জনকে ধরে ফেলে, কিন্তু লিখনের মধ্যে যেন আজকে অন্য রূপ ধারণ করেছে। তারা 4 জন মিলেও লিখনকে আটকাতে পারে না। তখনই এই মাজারের ছেলে দাঁড়া। কথাটা বলেই বা হাত দিয়ে বন্দুক বের করে, ঠাস ঠাস করে লিখনের দিকে 2টা গুলি মেরে দেয়। রুমের মধ্যে গুলির শব্দ শুনে সবাই আতকে ওঠে, কিন্তু লিখন গুলি লাগা শেষ মুহূর্তেও সরে যায়। 2টা গুলি গিয়ে রিকের সহকর্মী 2 জনের গায়ে লাগে। তারা ওই জায়গায়ই মারা যায়, কেননা একজনের বুকে আর একজনের মাথায় লাগে। ও মা গো! কুত্তার বাচ্চা, তোর জন্য এত কিছু হলো, আমার 2 জন লোক মরে গেল, তোকে বাঁচতে দিব না। কথাটা বলে ফাইজার দিকে রিক একটা গুলি করে। ফাইজা, চিৎকার করে ফাইজাকে লিখন একটা ধাক্কা মারে। ফাইজা দূরে ছুটে পড়ল। লিখনের হাতে ডান সাইডে গুলি লাগে। ও মা গো, আহ! লিখন তখনই রিক পিস্তল আবার লোড করে। তারপর আবার যে গুলি করতে যাবে, ফাইজা দৌড়ে গিয়ে রিকের পিস্তলে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিক ফাইজার পেটে একটা লাথি মারে, আর পিস্তল তুলে যে গুলি করতে যাবে তখনই সেনাবাহিনী চলে আসে। সেনাবাহিনী এসে রিক এবং তার সহকর্মী সবাইকে অ্যারেস্ট করে নেয় এবং তাড়াতাড়ি লিখনের হাতের গুলি লাগার স্থানে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেয় এবং অ্যাম্বুলেন্সকে কল দেয়। এরই মাঝে লিখনের ভাই এবং বাবা ওইখানে চলে আসে। এই অবস্থা দেখে তারা হতবাক, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। এর কিছুক্ষণের মাঝে অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্সে লিখন ও তার 2 বন্ধু এবং তার এইদিকে সেনাবাহিনীও সবাইকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মেরে দেয়। তোর মতো বেয়াদব মেয়ে যেন আমাকে ভাইয়া না বলে। ফ্রিতে বসে খাইতে খাইতে গলা বড় হয়ে গেছে না? যারটা কাজ তারই আবার বদনাম করিস। তোর জন্য আমার ভাইটা আজকে মরতে বসেছিল। কালকে তোর বাবা মাকে এনে তোর বোন সহ আমার বাসা থেকে চলে যাবে, এই কথা যেন নড়াচড়া না হয়। কথাটা বলে আমি ওখান থেকে চলে গেলাম।
হাসপাতালের উদ্দেশ্যে। ফাইজা ঠিক আছিস তুই? ভাইয়া, আমি কি সত্যি এতটাই খারাপ? তোরে আমি অনেক নিষেধ করেছিলাম, শুনছিস আমার কথা? তোর মন যা চায় তাই করলি। আর যদি লিখন ভাই না আসতো কি হতো বল? অনেক বড় ভুল করে ফেলেছি আমি। কি করে পারলাম আমি? আমার জন্য ছেলেটা আজকে মরতে বসেছে। আরে ভাই, একজন একজনের ভালোবাসতেই পারে। তুই তাকে সোজাসুজি গিয়ে নিষেধ করতি, তাহলে আর এভাবে তোকে ডিস্টার্ব করতো না। আর কতটা ভালোবাসা থাকলে এমন একটা ছেলে করতে পারে, যে ছেলে তোর জন্য তোকে সব সময় জ্বালাতো, আজকে তোর জন্য গুলির সামনে নিজের বুক পেতে দিল। কতটা ভালোবাসা থাকলে এমন করতে পারে? আর সেই তুই? হায় রে, আমরা এমন ভালোবাসা মাথা ঠুকেও পাই না। এখনকার ছেলেরা তো শুধু দেহই চায়, তাদের মনের বাসনা পূরণ হলেই হাওয়া। কিন্তু লিখন ভাই দেখ কতটা আলাদা। তার কি মেয়ের অভাব বল? তারপরও তোর পিছনে এভাবে। ফাইজা, তোর থেকে এমনটা আশা করিনি। ওর বাপের কি টাকা পয়সা কম আছে, নাকি ওর পরিবার খারাপ? যতটুকু শুনছি তোর বোন নাকি বাড়িতে অনেক ভালো আছে। তাহলে আমাকে এভাবে লজ্জা দিস না রে। আমি অনেক ভুল করেছি। ও কি আমাকে মাফ করবে বল? দেরি করিস না, হাসপাতালে। ফাইজা আর সিনফা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে লিখনকে তারা সবাই মিলে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডক্টর তাকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেছে। এভাবে চলে যায় 1 ঘন্টা। কিছু সময় পর এখানে রোগীর পেশেন্ট কারা আছে? আমরা। ডক্টর, কি হয়েছে? লিখন ঠিক আছে তো? আপনি রোগীর কি হন? ভাই। আপনার বাবা মা কেউ নেই বা এখানে আসেনি? জি, আমি রোগীর বাবা। দেখেন, এরই মাঝে ফাইজা আর তার বান্ধবী হাসপাতালে পৌঁছে যায়। তখনই ঢুকে তারা শুনতে পায়, দেখেন আপনারা মনকে শক্ত করুন। প্রথমে আমরা ভেবেছিলাম গোলে হাতে লেগেছে, নর্মাল একটা অপারেশন করে হাত থেকে গুলি বের করলে ঠিক হয়ে যাবে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, যখন গুলিটা লাগে হাতটা বুকের সাইডে ছিল সম্ভবত। আমরা যেটা বডি বিল্ড বলে থাকি, হাতের যে পিসিটা মাংস আছে, গুলি সেই মাংস দিয়ে ঢুকে তার বুকের বাম সাইডে গিয়ে আঘাত করেছে। আল্লাহর রহমতে হৃৎপিণ্ডে আঘাত করেনি, পাশ দিয়ে গিয়ে ফুসফুসে আঘাত করেছে। রোগীর নিঃশ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আমরা কোনোভাবে ব্যাকআপ দিয়ে রাখছি, জানি না কিভাবে বুকের হাড়ের ফাঁকা দিয়ে ঢুকে গেল। বুকের হাড়ে লাগলেও গুলিটা বেঁধে থাকতো। কিন্তু পেশেন্টের ভাগ্য খুব একটা ভালো ছিল না। ইমিডিয়েটলি এই বন্ড পেপারে সিগনেচার করে দিন। আমরা তো রিস্ক নিতে পারি না, একটা কিছু হয়ে গেলে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। রোগীর অবস্থা খুব ভালো না, তাড়াতাড়ি করুন, আর বাকি টাকা ক্যাশ কাউন্টারে দিয়ে দিন। আমরা এখনই অপারেশন শুরু করব। কি বলছেন কি আপনারা? মাথা ঠিক আছে? দেখেন, যত সময় এসব কথা বলে নষ্ট করবেন, বিষয়টা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। বাবা, দেরি না করে তাড়াতাড়ি অপারেশনের জন্য সিগনেচার করে দাও। তারপরে বাবা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে সিগনেচার করে দেয়। ডক্টর চলে যায় অপারেশন থিয়েটারে। এর মাঝে আমি ডান দিকে তাকিয়ে দেখি ফাইজা একটা পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। বিষয়টা আমার খুব রাগান্বিত করলো, কিন্তু কেন জানি কিছু বললাম না আমি। এই মেয়ে বলে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তোমাদের কি আমরা কখনো কোনো ক্ষতি করেছি? তোমরা তোমাদের বোনের তাহলে এই শাস্তি দিলে কেন? আমার ছেলেকে কেন কেড়ে নিচ্ছ? কথাটা শুনে ফাইজা লিটনের বাবার পা ধরে কান্না করতে শুরু করে। তাওই বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে করিনি। কি থেকে কি হয়ে গেল আমি কখনো জানলে এমন করতাম না, বিশ্বাস করেন। তোমার বিশ্বাস কি আমার ছেলেকে ফিরে আনবে? বলো, আনবে? এরই মাঝে হাসপাতালে ফাইজার আপু, আম্মু, বোন এবং লিটনের মা প্রবেশ করে। ঢুকেই লিখনের মা এসব শুনে চিল্লায় কান্না করতে থাকে। একবার ব্রেঞ্চের ওপরে বসে, একবার ধপ করে মেঝের উপরে আছাড় খেয়ে বসে পড়ে। কেউ যেন তাকে থামাতেই পারছে না। মায়েরা মনে হয় এমনই হয়, ছেলের বিপদে তাদের যেন তার থেকেও বেশি কষ্ট হয়। তখনই আব্বাম্মু, তোমাদের মেয়েকে নিয়ে একটু এখানে আসেন। বাবা, আমার মেয়ের কাজের জন্য আমরা সত্যি লজ্জিত। আমি যদি জানতাম কখনো আমার এই নির্লজ্জ মেয়েকে এখানে রাখতাম না। বিশ্বাস কর, আমার মেয়ে এমন ছিল না। এত এক্সকিউজ আমি শুনতে চাইনি আপনাদের থেকে। যাদের মেয়ে, যাদের পরিবার, আমার পরিবারের ওপর সম্মান নাই,
আমার বাবাকে এভাবে সবার সামনে অপমানিত করতে পারে এবং যাদের জন্য আমার একমাত্র ভাই আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, তাদেরকে তো আমি কোনো অপশনাল সুযোগ দেব না। আপনার 2 মেয়েকে নিয়ে আমার বাসায় যা যা আপনাদের আছে নিয়ে বের হয়ে যাবেন। 3 দিনের মধ্যে আপনার মেয়েকে আমি ডিভোর্স দেব। এই জায়গায় কোনো কম্পেয়ার চলবে না। এমন কইরো না গো, আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি তো কিছু করিনি। তোর বোন করা মানে তুই করছিস। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? আমি ভাই সবকিছু তো আমি করছি, আমাকে শাস্তি দিন, আমাকে মারেন দরকার পড়লে, এমন আমার বোনের সাথে করবেন না। ডাইনি, আমার সংসার ভেঙে শান্তি পেয়েছিস বলে ফাইজার চুলের মুঠি চেপে ধরলাম। কি দিনই আমি তোকে বল, তোকে এত আদর যত্ন দিয়ে রাখলাম, আমার সেই তুই কি না আমার সংসার ভেঙে দিতে? আপু গো, বিশ্বাস করো আমি একটাবার বুঝিনি, ছোট্ট একটা ভুল এত কিছু হয়ে যাবে আমাকে। তুই যে আমার মেয়ে, পরিচয় দিতেই ঘৃণা হচ্ছে। তোর জন্য আজকে আমার পেটে কেন জানি থুতু মারতে ইচ্ছে করছে। কেননা এই পেটে তোরে ধরছিলাম, হওয়ার আগে মরে গেলি না কেন? এমন মেয়েকে কেন যে। রাফ ভাইয়া দেখেন, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, যদিও আমার কথা বলা ঠিক না, তবে আমরা তো একজনের দোষ আরেকজনকে দিতে পারি না। বলেন, একজন অপরাধ করবে, আমরা আরেকজনকে কেন অপরাধী বলবো? ভাবি তো অনেক ভালো একটা মেয়ে। আমি যতটুকু লিখনের মুখ থেকে শুনেছি, লিখন সুস্থ হলে এসব কথা শুনলে অনেক কষ্ট পাবে। লিখন প্রায় আমাকে বলতো ওর নাকি কোনো বোন নেই, কিন্তু যেদিন থেকে ভাবি আসলো ওর নিজের বোনের অভাব ওই দিন পূরণ করেন। নিজের বোনের মতোই ভাবিকে ভালোবাসতো, ছোট ছোট জিনিস উপহার দিত। কলেজের খাতা কিন্তু ভুলে গেল, ভাবির জন্য যাওয়ার সময় চকলেট কিনতে ভুল হতো না। সঠিকভাবে কি এতটা পরিমাণ সম্মান এবং ভালোবাসে? এমন কিছু ভাবির সাথে করিয়েন না, অনেক কষ্ট পাবে ও। প্রতি উত্তরে রাফ আর কোনো কথা বলে না। তখনই ফায়জা দৌড়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে। ফাইজা, এই ফাইজা, কোথায় যাচ্ছিস এভাবে? চিল্লাচিল্লি শুনে সবাই দৌড়ে ফায়জার পেছনে পেছনে ছাদে উঠতে থাকে। হাসপাতালে তো ছিল 3 তলা। সে একেবারে ছাদের মাথায় চলে যায়, একেবারে ছাদের ধারে এসে দাঁড়ায় আছে এবং নিচের দিকে দেখতেছে। ফাইজা, লক্ষ্মী বান্ধবী আমার, একবার ফোন করছিস, এমন ভুল করিস না। এখান থেকে পড়ে গেলে কিন্তু আর বাঁচবি না। ফাইজা, নেমে আসো, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কিছু বলবো না তোমাকে, আমাদের মাফ করে দাও। নেমে আসো লক্ষ্মী বোন আমার। ফাইজা, নেমে আয় বলছি। না, এই জীবন আমি আর রাখবো না, অনেক বড় ভুল করছি। ভাইয়া, দয়া করে আমার ভুলের শাস্তি আমার বোনকে দিয়েন না। আমার এই জীবনের শেষ অনুরোধ, আমি বুঝিনি ছোট্ট একটা পোলা এত কিছু হয়ে যাবে। মা বাবা, আমাকে মাফ করে দিও। আর মা, তুমি তোমার পেটে থুতু দিও না। এই কথাটা শুনে আমার অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছিল মাটি ফেটে নিচে ঢুকে যাচ্ছি, আমি এমনিতেই চলে যাচ্ছি। কথাটা বলে আমি নিচের দিকে তাকালাম, তারপর চোখটা বন্ধ করলাম, দিলাম এক লাফ। যা ভাবছেন তাই হয়েছে। ছাদ থেকে একটা লাফ দেয় ফাইজা, একেবারে এসে নিচে পড়ে রক্তে চারিদিকে যেন বন্যা বয়ে যাচ্ছে। ফাইজা! রাফ ভাইয়া, দৌড়ে নিচে আসেন। তারপরে বাদশা আর রাফ দৌড়ে নিচে চলে আসে, এসে ফায়জাকে তাড়াতাড়ি দৌড়ে হাসপাতালে ঢুকায়। তাকে দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হয়। চলে ভয়াবহ অপারেশন। বাবা, আমি গল্প লিখতে লিখতে নিজেরই বুকের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ফাইজা কি বাঁচবে আর লিখন, নাকি দুইজনই মারা যাবে, নাকি একজন মারা যাবে একজন বেঁচে থাকবে? আজ সারা জীবনের ব্যথাটা নিয়ে, ভালোবাসার ব্যথা নিয়ে বেঁচে থাকবে, আক্ষেপ, আকাঙ্ক্ষা, যন্ত্রণার সাথে। লিখনের বাবা মা কি তাদের ছেলেকে হারিয়ে ফেলবে, নাকি ফাইজার বাবা মা তাদের মেয়েকে হারিয়ে ফেলবে? কি হবে বলেন? দেখবেন নাকি শুনবেন? চলেন, দুইটাই করা যাক। যাই হোক, রেডি থাকেন। এভাবে দেখতে দেখতে 2টা ঘন্টা চলে যায়। এরই মাঝে লিখনের অপারেশন থিয়েটার থেকে ডাক্তার অপারেশন করে বের হয়ে আসে। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? বলেন বলেন। আরে বলেন না কেন, চুপ কেন? আমার ছেলে বেঁচে আছে তো? কি হলো ডাক্তার, আপনি চুপ কেন? আমি তখনই ডক্টর দিকে তাকাই, ডক্টর মাথা নিচু করে ফেলে। তখন যেন আমার আকাশটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার বাড়িটাকে কি আমি হারিয়ে ফেললাম? আপনারা এত আতঙ্কিত হবেন না, অপারেশন সাকসেসফুল।
লিভার সুন্দরভাবে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। এখন দুঃখের ব্যাপার হচ্ছে এবং ভয়ের ব্যাপার হচ্ছে রোগীর জ্ঞান ফিরতেছে না। আগামী 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে জ্ঞান না আসলে আপনাদের আশা ছেড়ে দিতে হবে, আজীবনের জন্য আর জ্ঞান আসবে না। লিখন! কথাটা বলেই সেন্সলেস হয়ে যায়, তাকে ওখানেই ভর্তি করা হয়। হায় রে হাসপাতাল, এক ঢেলে কয় পাখি মারবা? ফ্রি ফ্রি এতগুলো রোগ, টাকার ভাগ কিন্তু আমাকেও দিও। 2 পেশেন্ট 113তে কে আছেন ফাইজা নামে? তারপর তারা সবাই ওইখানে দৌড়ে যায়। অপারেশন সাকসেস, তবে পায়ের একটা হাড় ভেঙে গেছে, প্লাস্টার বললে হবে না, ভয়াবহ ভাঙছে। আমরা স্পোক দিয়ে হাজ জয়েন্ট দিয়ে দিছি, আর শরীরে 2-1 জায়গায় কিছু কেটে গেছে। ভাগ্য ভালো যে এমন ঘটনা হাসপাতালের পাশে হয়েছে, দূরে হলে রোগীকে নিয়ে যাইতে যাইতে মোর মারা যেত। রোগীকে এমন কি বলছেন যেমন সুইসাইড করার মতো পজিশনে চলে যায়? আপনাদের মতো ঘরের মেয়ে যদি সুইসাইড করে তাহলে সমাজ আজ কোথায় দাঁড়িয়ে? এটা কোনো কথা না। এই যাত্রা না হয় বেঁচে গেছে, পরের বার কি হবে বলেন? দেখে শুনে রাখবেন সবাই মিলে। মা, আমাকে মাফ করে দে রে, আমি রাগের মাথায় কথা বলেছি। না মা, আমি কিছু মনে করিনি। আমি তোমাদের মাফ করব কোন দিক দিয়ে? আমি তো কিছু মনে করিনি। তোমাদের জায়গায় যে কেউ থাকলে এমন করতো। সরি ভাইজা। সমস্যা নাই ভাই, আমি একটু লিখনের কাছে যাব, নিয়ে যাবেন? এই অবস্থায় বোন সম্ভব না তো ওর তো। তারপর আমি সমস্ত ঘটনা ওকে খুলে বললাম লিখনের ব্যাপারে। কোন কথাটা আমি ওর কাছে যাব বলেই আমি চিল্লাচিল্লি করতে শুরু করলাম, তখনই ডাক্তার চলে আসলো। কি ব্যাপার, আপনারা এত উত্তেজিত করছেন কেন রোগীকে? আমি লিখনের কাছে যাব, আমাকে লিখনের কাছে। এভাবে তো সম্ভব না। আমি জানি লিখন আমাকে পেলে ঠিক ওর জ্ঞান ফিরে আসবে, আমার লিখন ঠিক হয়ে যাবে। আমাকে লিখনের কাছে নিয়ে যাও। প্রথমে কেউ রাজি হয় না এত পাগলামি দেখে, আর না পেরে যখন ডক্টর দেখে এভাবে করলে দুইটারই ক্ষতি হবে, তাই ওর বেডে পাশাপাশি আইসিইউতে দিয়ে দেয়। আর সবাই বাইরে চলে আসে। ফাইজা লিখনের পাশাপাশি বেডে একবারে লাগানোর মতো এই কোন রকম একটা হাত দিয়ে লিখনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে থাকে, লিখন আমার লিখন, তুমি আমাকে এত ভালোবাসো, আমি কেন আগে বুঝলাম না? মনে হচ্ছে নিজের মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলি। আজ দেখো তোমাকে হারাতে বসেছি, তখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। এই জন্যই মানুষ বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। আমি দেখো ঠিক তেমন নির্লজ্জ। তোমার এত আদর, ভালোবাসা, দুষ্টুমি ভালোবাসা আমি বুঝতে পারলাম না। সবকিছু কেমন প্যারা লাগতো, কিন্তু যখন বুঝলাম এগুলো আমার ভালোর জন্য করতে, তখন খুব দেরি হয়ে গেল। দেখো তোমার ফাইজা তোমার জন্য বসে আছে। উঠবে না, উঠবে না আমার লক্ষ্মী সোনাটা? ওঠো না, ওঠো। তুমি আমাকে পাদওয়ালি বললে আমি কিছু বলবো না, কিচ্ছু বলবো না, যত খুশি তত বলো। ওঠো না, উঠবা না? ফাইজা মাথায় হাত বুলিয়ে দেয় আর এইভাবে আদর করতে দেখতে থাকে। দেখতে দেখতে আরো 1 ঘন্টা চলে যায়। বাইরে সবাই টেনশনে প্রায় শেষ। এরই মাঝে লিখন, ও লিখন লক্ষ্মী, ওঠো না। দেখো তোমার ফাইজা তোমার জন্য বসে আছে। দেখো ওঠো না লিখন। ওই স্যামরা। কথাটা বলেই ফায়াজ লিখনের বুকের উপরে মাথা দিয়ে কাঁদতে থাকে। তখনই লিখনের জ্ঞান ফিরে আসে। শালার পোলারে আমার বুকের উপরে। লিখন বিড়বিড় করে কথাটা বলে ওঠে, হারামজাদা তোর পাদওয়ালি। আমার কথা বলার শক্তি নেই, তবে মনে মনে অনেক খুশি লাগতেছে যে নিজের মুখে আজকে স্বীকার করলো। বাট একটু আমি ঘুরে তাকাতেই দেখি ফাইজার অবস্থা। ওর এই অবস্থা আমি কল্পনাও করি নাই। শেষে যতটুকু মনে পড়ে পুলিশ আসা পর্যন্ত ফাইজা তো সুস্থ ছিল। তাহলে এমন কিভাবে হলো? আমার যেন ভিতরে অস্থির হয়ে যাচ্ছে, না চাইতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। এখন আর চোখে পানি না, আমি আছি আর কখনো কাঁদতে দিব না বলেই আমি ওর চোখের পানি মুছিয়ে দিলাম। এরপর ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমাকে মাফ করে দাও গো, আমি বুঝিনি ছোট্ট একটা ভুল এত কিছু হয়ে যাবে। আর যদি বুঝতে পারতাম তাহলে কখনো এমন করতাম না। কথাটা শুনতেই লিখন অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। আর তখনই দেখো এবার কিন্তু আমি সত্যিই মরে যাব। একবার মরতে মরতে ফিরে এসেছি। এতদিন বুঝিনি তোমার ভালোবাসা, আজ যখন বুঝতে পেরেছি দূরে ঠেলে দিও না। তোমার এই ভালোবাসা ছাড়া আমি আর থাকতে পারবো না, কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। যদি এমন করো এর থেকে আমাকে মেরে ফেলো।
তখনই লিখন মুখটা ঘুরিয়ে ডান হাতটা কষ্ট করে তুলে আঙ্গুলে ফাইজার ঠোঁটে দিয়ে চুপ করতে বলে। তখন আর ফাইজার বুঝতে বাকি থাকে না যে সে তাকে মাফ করে দিয়েছে। ফাইজার লিখনের বুকের ওপরে পড়ে হু হু করে কান্না করতে থাকে। তার কান্না যেন কিছুতেই বাদ মানে না। আগে দেখে চোখের পানি, অন্যদিকে অন্তরের প্রাপ্তির প্রশান্তি, সবকিছু মিলে যেন একাকার। এই একাকারে যেন ভালোবাসার এরই মাঝে আইসিইউর জানালা দিয়ে বাদশা তাকিয়ে দেখে লিখনের চোখ খোলা। সে যেন এক প্রশান্তিময় নিঃশ্বাস নেয়। এটা যেন শান্তির নিঃশ্বাস, বন্ধুত্ব ফিরে পাওয়ার নিঃশ্বাস। তখনই তারা তাড়াহুড়ো করে সবাই কিভাবে প্রবেশ করে, কিন্তু ভেতরে প্রবেশ করে যা দেখে তারা যেন সত্যিই হতবাক। কারোর কল্পনায় ছিল না এমন দৃশ্য তারা দেখবে। দেখে লিখনের বুকের উপরে ফাইজা মাথা দিয়ে রাখছে, আর লিখন ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই, আমার লজ্জা করে, আমি আর যাব না। আমি লিখনের কানের কাছে গিয়ে বিড়বিড় করে বললাম, ওই শালা হারামজাদা, সবাই দেখছে, এখানে বাসর করবি নাকি? ঠিক বলছেন বিআই সাহেব। অনেক কিছু তো বুঝলাম, তবে এত কিছু কবে হলো? আমি গিয়ে দুইটার কান ধরলাম। কি রে হারামজাদা, হারামখোর দুইটা! উপরে উপরে নিম পাতা, ভিতরে রসমালাই না? আর বাইরে বাইরে ঝামেলা আমাদের হচ্ছে। তোরা বাড়ি ফের, তারপর। বউ কি বুঝলে? ভিতরে টাঙ্কি মেরে একাকার, আর উপরে আমাদের সামনে কি প্রকাশ করছে, বুঝতে পারছো ব্যাপারটা? তুমি আমার সাথে কথা বলবে না, তুমি আমার কেউ না। আমার উপরে এভাবে রাগ করো না। ওই সময় তো রাগের মাথায় কথায় কথায়। যে লোক রাতে মুততে উঠলেও বউ লাগে, সাথে করে নিয়ে যাওয়া লাগে, সেই লোক কত বড় ডায়লগ মারছে। তুই আমার সাথে কথা বলবি না। রাগ করিও না, কেমনি কি হয়? আচ্ছা, বউ না হলেও পরে বুঝিয়ে বউ করে নেব। এখন এদের যে অবস্থা, এদের না আটকালে এখানে উল্টাপাল্টা করে নেবে। আপাতত শালি হলে তো দোষের কোনো নেই। আ করে হা বন্ধ করো শালিমশাই। ভাইয়া ভাবি, তোমরা কি লাগালে এখানে? আঙ্কেল আন্টি তাও মাওই সবাই আছে, সাবধানে কথাবার্তা বলবে না? আমাদের নির্লজ্জ বংশ, এখানে লজ্জা নেই। কি রে নির্লজ্জ মেয়ে, এখনো বুকের উপরে সবাই আছে তো? এ থাকলেও না থাকলেও দেখার বিষয় না। আমি আমার জামাইয়ের বুকের থেকে সরবো না। কি বলে মেয়ে, এখনো বিয়ে হলো না? বিয়ে হলে হলো, না হলে না। ও আমার জামাই, আর কিছু বুঝি না। আর আমি ওর বউ, পাতবতী। ও ভাই, মারো মুঝে মারো। এতদিন শুনেছি মায়াবতী হয়, এখন শুনছি পাতবতী। এভাবে দুষ্টুমিতে দিন কাটতে থাকে। দেখতে দেখতে 3টা মাস চলে যায়। এরই মাঝে ফাইজা আর লিখন মোটামুটি সুস্থ। এরপর তাদের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে কিছুদিন তাদের যত্ন সেবা নেওয়ার পর তারা এখন মোটামুটি সুস্থ। কিরে, হবু বউ পেয়ে বাসা থেকে বেরোচ্ছিস না? ধুর, কি বলিস? কই তুই? এই বাসার নিচে মতিয়ার মামার চায়ের দোকান। আমি আসছি, 2টা চা বানাতে বল। শালা হারামখোর হারামজাদা, বদমাইশ বদনা বাজা। এত টাকা এত জায়গায় খরচ করি, আমার দরকার পড়লে নিজে থেকে 10-20 হাজার 50 হাজার দিয়ে দিস। এই চা খাইতে, এইটা ওইটা খাইতে আমার সাথে এমন ছ্যাঁচড়ামো করস কেন? এই 5-10 টাকায় কি মজা পাস? বন্ধুর কাছে 5-10 টাকার খাবার মজা যে কি, এটা 5 স্টারের হোটেলে খেয়েও এরকম স্বাদ লাগে না। যারা যাদের বন্ধু বান্ধবীর কাছে খায় তারা জানে। কি বলেন পাঠকরা? তাড়াতাড়ি নিচে আয়। আমি নিচে গিয়ে ওর সাথে চা খেতে থাকলাম। এত মাসেও শুরু থেকে ঘটনা আমি জানি না, কেউ আমাকে বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম ফাইজার ব্যাপারে, ও কেমনে এত অসুস্থ হলো। তারপরে বাদশা সমস্ত ঘটনা আমাকে খুলে বলে শুরু থেকে। কথাগুলো শুনে আমি অনেকটা অবাক হই এবং চমকে উঠি। সত্যি অবিশ্বাস্য ছিল। তবে এত মাসে ফাইজা যে আমাকে যত্ন করছে, বিয়ে করা বউ ফেল। একটা পানি লাগলে পানি ভরে খেতে দেয় না, নিজে থেকে সব কিছু এনে খাওয়ায়। যখন যা লাগে সব দেখা শুরু করে। সত্যি মেয়েটার চেঞ্জগুলো অনেক অনেক ভালো। এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাড়াতাড়ি অফিসিয়ালি বিয়ে করে নিতে হবে, তাহলে তো T20 ম্যাচে বিড়াল মারার লাইসেন্সটাও তো পেয়ে যাব। দোস্ত, এত কি ভাবিস বল? যাই হোক, বিয়েটা তো করে ফেলবি সামনে। আমার কি অবস্থা রে? আমি কাজটা সেরে নেই, তারপরে না হয় তোর ব্যবস্থা করব। এভাবে দেখতে দেখতে আরও 3টা মাস চলে যায়। এই 3 মাসে আমার বিয়ের ব্যবস্থা ফ্যামিলিগতভাবে করা হয়। বিয়ে করে আজকে বাসর রাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি, তখনই কালকে রাত থেকে কুত্তার মতো সাজাইছি, শুধু যাতে একটু সুন্দর করে বিড়াল মারতে পারিস। বিনিময়ে সবার মতো টাকা পয়সা চাচ্ছি না। তবে তোর বিয়ের সময় দেখেছি চাচা তো শালি, ওই পিস আমার লাগবে। ব্যবস্থা করে দিতে হবে মামা, না হয় ঢুকতে দেবো না। আচ্ছা দিব, এখন ঢুকতে দে।
আমি ভাই বাকি কথা বিশ্বাস করি না, এখন নাম্বার দিবি। শালারে হাজার বুঝ দিলাম, কাজ হলো না। জানে যে পরে দিব না, তাই সুযোগের সদ্ব্যবহার। তখন আমি ফাইজাকে কল দিলাম। রুমে না এসে কল দিলা যে? আরে বাচ্চা, রুমে ঢুকতে দিচ্ছে না। তোমার চাচাতো বোন রিমি আছে না, ওর নাম্বারটা দাও, না হলে দিবে না ঢুকতে। হাহা, নিজের বউরে নিয়ে ঘুমাবে, তাদের কি ইচ্ছা করে না? এই নাও। আচ্ছা, এই নে নাম্বার। আমি ওরে নাম্বারটা দিলাম, তারপরও সরে গেল। যেই ঢুকতে যাব দেখি সামনে থেকে, আসসালামু আলাইকুম মিয়া ভাই, বউ বাচ্চা ভালো নেই? এই নাও ঠেলা। এই শালারা সরে জামারে ঢুকতে দে, না হয় ফাটাফাটি বেঁধে যাবে কিন্তু। মামা 50,000 তেল ছাড়া মাখন। আমি জানি কাহিনী করলে আরও বাড়বে, কথা না বাড়ায়ে দিয়ে দিলাম। তারপর রুমের মধ্যে ঢুকে লক করে দিলাম। একটু পরে যে বসতে যাব, দরজার ওই দিক থেকে জোরে বলে উঠলো, এই রুম লক করিসনি, ভালো করে লক কর, না হয় বাড়ি থেকে সাউন্ড শোনা যাবে। লাঠি দেবো নাকি? জোরে জোরে বাড়ি মারিস, যাতে এক বাড়িতে বিড়াল মরে যায়। আমায় বেবি আল্লাহ খাইছে রে হঠাৎ তুলিয়া। হ্যাঁ, বারে বারে বাড়ি মারে, বিড়াল মারে না রে। আমায় বেবি আল্লাহ খাইছে রে হঠাৎ তুলিয়া। হারামজাদা, মনে রাখিস, বিয়ে করবি না জীবনে। এই দিন না আমারও আসবে। তারপর ওরা চলে গেল। আমি গিয়ে ফাইজার সামনে বসলাম। ঘন্টা দিয়ে বসে আছে লাল টুকটুকে শাড়ি পরে। আমি বিছানায় বসলাম। ঘোমটাটা তুলতেই ফাইজা আমার দিকে তাকিয়ে একটা চোখ মারলো। আমার জন্য একেবারে হাটে লাগলো। ও মাগো, তোমার ছেলেরে মাইরা ফেলছে পাদওয়ালি। সোনা পাদওয়ালি না পাদবতী হবে? জীবনে পাদওয়ালি অনেক বলছো, আজ থেকে দেখবা এই পাদবতীর শক্তি দেখবা। আজকে রাতে আমি খতম, পুরোপুরি খতম। এ খেলা দেখতে চাইয়া লজ্জা দিবেন না। আদেশক্রমে কর্তৃপক্ষ। এ খেলা করিতে চাহিলে বিয়ে করা লাগবে, তারপরে বাসর রাত্রে দেখতে পারবেন। আর যদি বউ থাকে, হাত মুখ ধুয়ে চলে যান রুমে, তাহলেই বাকিটা পাতিহাস। পদ্মবতীর খেলা দেখবেন। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।